নেক্সট আমরা ডে, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কি কি ইম্পর্টেন্ট ডেট আমাদের মনে রাখতে হবে সেই ডেট গুলো জানবো। ওয়ার্ল্ড হেলথ ডে কবে হয়? 7th এপ্রিল। 7ই এপ্রিল হয় হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে। WHO chose the year 2020 as the year of the nurse and midwives। তাহলে 2020 থিম কি ছিল? ইয়ার অফ দ্য নার্স অ্যান্ড মিডওয়াইফ। ঠিক আছে, 2021 এটা আমার হয়ে গেছে, এই ডেটা পালিত হয়ে গেছে, 7th এপ্রিল চলে গেছে। 2021 থিম কি ছিল? বিল্ডিং এ ফেয়ার আর হেলদিয়ার ওয়ার্ল্ড। আমাদের এইটা মাথায় রাখতে হবে। এবছরের থিম কি? বিল্ডিং এ ফেয়ার আর অ্যান্ড হেলদিয়ার ওয়ার্ল্ড। এটা মোস্ট রিসেন্ট, 2021 যেহেতু 7th এপ্রিল চলে গেছে। এরপরে ন্যাশনাল সিভিল সার্ভিস, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে 21 এপ্রিল। কেন হয়? Because the government has chosen April 21 as Civil Service Day to commemorate the day when Sardar Vallabhbhai Patel addressed the probationers of administrative service officers in 1947 at Metcalf, দিল্লি। 1947 সালে যারা প্রবেশনে ছিল, যে আইএএস অফিসাররা, তাদের জন্য একটা বক্তৃতা রেখেছিলেন মেটক্যাফ হাউসে দিল্লিতে। সর্দার বল্লভভাই প্যাটেল তখন ছিলেন হচ্ছেন আমাদের হোম মিনিস্টার, ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো সেই দিনটাকে মনে রাখার জন্য এই দিনটাতে, মানে 21 এপ্রিল দিনে তিনি করেছিলেন, সেই জন্য 21 এপ্রিলের এই দিনটাকে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসেবে পালিত হয়। আর্থ ডে, এটা পরীক্ষায় অনেকবার এসছে, এটা স্টার দিয়ে রাখুন, বিভিন্ন পরীক্ষায় এসছে। আর্থ ডে কবে হয়? 22 এপ্রিল। আর্থ ডে কবে পালিত হয়? 22 এপ্রিল। ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে আগেই আলোচনা করেছি আমরা, 24 এপ্রিল 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড করা হয় 73তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং সেই একটা লাগু হয় বা কেম ইনটু ফোর্স কবে থেকে হয়? চালু হয় 24 এপ্রিল দিনটাতে। সেই জন্য 24 এপ্রিল দিনটাতে পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস। ঠিক আছে। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25 এপ্রিল। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25 এপ্রিল। পঞ্চায়েত অঞ্চলে সাধারণত পুকুর, ডোবা এসব থাকে। ঠিক আছে, তো পুকুর, ডোবা ইত্যাদি থেকে মশার জন্ম হয়, সেখান থেকে ম্যালেরিয়া হয়। তাহলে 24 তারিখ পঞ্চায়েত ডে, তার পরের দিন দেখো ওই পঞ্চায়েতে থাকে পুকুর, ডোবা, ম্যালেরিয়া ডে। এইভাবে রিলেট করে করে পড়তে হবে, নাহলে কিন্তু মাথা থাকবে না। এইভাবে নিজের মতো করে সূত্র বানিয়ে বানিয়ে মুখস্থ রাখতে হবে, যা হোক করে মনে রাখাটা হচ্ছে ব্যাপার। তাহলে 24 তারিখ পঞ্চায়েত, আর 25 তারিখে ম্যালেরিয়া হয়ে গেল। পঞ্চায়েতে গেলাম 24 তারিখে, 25 তারিখে আমার ম্যালেরিয়া হলো। এইভাবে মাথায় রাখতে হবে এপ্রিল। ইন্টারন্যাশনাল লেবার ডে, এটা আমরা সবাই জানি, ছুটি থাকে। ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে ডে বলা হয়, 1 মে পালিত হয়। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে পালিত হয় 8 মে। এই দিনেই আবার রেড ক্রস, থ্যালাসেমিয়া সংক্রান্ত রোগ, রক্ত সংক্রান্ত রোগ, রক্তের কালার কি? রেড। তাহলে ওই একই দিনে মেতে থ্যালাসেমিয়া ডে, সাথে সাথে রেড ক্রস ডে। ঠিক আছে, এইভাবে মাথায় রিলেট করে করে পড়তে হবে। ওয়ার্ল্ড রেড ক্রস ডেও 8 মে, আর থ্যালাসেমিয়া ডেও 8 মে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, পরিবেশ দিবস, আমরা জানি কবে হয়, 5ই জুন। কার্গিল বিজয় দিবস, এটা খুব ইম্পর্টেন্ট। কার্গিল বিজয় দিবস 26 জুলাই হয়। 26 জুলাই ভারতবর্ষে পালিত হয় কার্গিল বিজয় দিবস। 1999 সালে এই দিনটাকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়েছিল। এই দিন যারা হচ্ছে শহীদ হয়েছিলেন ভারতের জওয়ানদের উদ্দেশ্যে এই দিনটা পালিত হয় 1999 এর কার্গিল যুদ্ধ নিয়ে। তাহলে 26 জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস। ঠিক আছে, তাহলে এই সময়ের মধ্যে আমাদের এই ডেট গুলো কিন্তু মাথায় রাখতে হবে, 7th এপ্রিল থেকে শুরু করে 26 জুলাই অব্দি। এই ডেট গুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আরো অনেক ডেট আছে, কিন্তু অত মনে রাখা সম্ভব না। যেগুলো আমার মনে হয়েছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, আমি সেগুলোই করালাম। ঠিক আছে, এর বেশি মনে রাখতে পারলে ভালো, কিন্তু এর কম মনে রাখা যাবে না। এই কটা মনে রাখতেই হবে। এর বেশি যদি আপনারা পারেন, যে যত পারবেন ভালো, বাট অ্যাটলিস্ট এই কটা ডেট কিন্তু এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আপনাদেরকে মাথায় রাখতে হবেই। ঠিক আছে।
এবার আমরা কিছু কোশ্চেন করব এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, যেগুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকেও আছে, আবার তার বাইরে থেকেও আছে, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে ওই সময়ের। সবকিছু তো ওই ক্যাটাগরির মধ্যে পড়ে না, ক্যাটাগরির বহির্ভূত কিছু জিনিস পড়ে, যেগুলো আদার্স বলে বিবেচিত হয়, সেগুলোকে আমি কোশ্চেন আকারে করে এনেছি। ঠিক আছে, ক্যাটাগরির মধ্যে থেকেও তার মধ্যে কোশ্চেন পাবেন, বাট ক্যাটাগরির বাইরের বেশি থাকবে, কারণ ওই ক্যাটাগরির মধ্যে এগুলো আলোচনা হলো, সেগুলো আবার কোশ্চেন করে লাভ নেই। এই কোশ্চেন গুলো খুব আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, ওই 4 মাসের ছাকা ছাকা কিছু কোশ্চেন আমি এখানে কিন্তু তৈরি করে এনেছি। তো কোশ্চেন গুলো মন দিয়ে শুনবেন, এখানেই আমাদের আপনাদের অনেকটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো করতে করতেই মাথার মধ্যে বসে যাবে। বলছে অ্যাজ পার আ রিসেন্ট রিপোর্ট অ্যাবাউট 400 মিলিয়ন ওয়ার্কার্স অফ ইন্ডিয়া উইল ফল ইনটু পভার্টি। একটা রিপোর্ট বলছে, প্রকাশিত হওয়া একটা রিপোর্টে বলছে এই যে লকডাউনের কারণে প্রায় 400 মিলিয়ন ভারতবর্ষের যারা ওয়ার্কার্স আছে, আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, তারা পভার্টিতে পড়ে যাবে, তারা সব দারিদ্রতার সীমার নিচে চলে যাবে। হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিলিজ দ্য রিপোর্ট? কোন অর্গানাইজেশন এই রিপোর্টটা প্রকাশ করেছে? লকডাউনের কারণে 400 মিলিয়ন ভারতীয় শ্রমিক, আনঅর্গানাইজ সেক্টরের শ্রমিক, তারা বলছে যে লকডাউনে তারা পভার্টির শিকার হবে, দারিদ্রতা সীমার নিচে চলে যাবে। এটা কোন সংস্থা রিসেন্টলি প্রকাশ করেছে? এনিওয়ান প্লিজ গেস, গেস করুন দেখি। কেউ জানেন? এটা পড়েছেন কেউ? চেষ্টা করুন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আচ্ছা ঠিক আছে, দেখি এবার আমরা উত্তরটা কি হচ্ছে। এখান থেকে কিন্তু এগুলো যেগুলো আলোচনা করবো, এগুলো যেন আর পড়তে না হয় আপনাদের, এখনই জানবেন, পরীক্ষায় আসলে যেন পারবেন এমন ভাবে ভালো করে দেখুন, মাথার মধ্যে গেঁথে নিন। বলছে অ্যাকর্ডিং টু আ রিসেন্ট রিপোর্ট ফ্রম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। কে দিয়েছে? ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, যারা একটা রিপোর্ট বের করেছিল যার নাম ছিল ILO মনিটর সেকেন্ড এডিশন, COVID-19 and the world of work, about 400 million workers of India will fall into poverty. ILO দিচ্ছে রিপোর্টটা। ইন্ডিয়া হ্যাজ, এবার আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের দেখার, সেগুলো এখান থেকে দেখবো। ঠিক আছে, এর সাথে রিলেটেড ব্যাপার। India has nearly 90% of its people working in the informal economy. Can you guess? মানে যা ওয়ার্কার্স আছে ইন্ডিয়ার, যে কজন লোক কাজ করে, তার মধ্যে 90% মানুষ কোথায় কাজ করে? ইনফর্মাল ইকোনমি। যার কোনো কাগজপত্র নেই, তাদের কোনো PF নেই, তাদের কোনো সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি নেই, জাস্ট হাতে হাতে মাইনে দেয়, এরকম ইনফর্মাল সেক্টরে কাজ করে, ফর্মাল নয়, মানে যেগুলো কাগজে কলমে কিছু নেই। ঠিক আছে, তাহলে ভারতবর্ষের 90% মানুষ যারা কাজ করছে, তাদের মধ্যে 90%ই হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে বা ইনফর্মাল সেক্টরে কাজ করে। ইট অলসো রিভিল দ্যাট the lockdown measures in India have impacted these workers significantly. লকডাউনের জন্য তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। The measures are at the high end of University of Oxford COVID-19 government response stringency index. তাহলে এই যে এগুলো করা হয়েছে, মেজার্স গুলো সব এখান থেকে করা হয়েছে, রেসপন্স মানে অক্সফোর্ডের একটা গবেষণা থেকে। তাহলে ILO প্রকাশ করছে এটা। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আরেকবার দেখি, তাহলে কি হবে উত্তরটা? কি হবে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, ILO এই রিপোর্টটা প্রকাশ করে। নেক্সট কোশ্চেন, as of April 2020, which country holds the presidency of United Nations Security Council? Very important question. ইউনাইটেড নেশন পড়েছিলাম, সেখানে কি ছিল? সিকিউরিটি কাউন্সিল বলে একটা উইং ছিল। সেই সিকিউরিটি কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? কোন দেশ? এই ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট, রিসেন্ট প্রেসিডেন্ট কোন দেশ? চায়না, ডোমিনিকান রিপাবলিক,
আর্জেন্টিনা না ফ্রান্স? জানা আছে কারোর? কেউ জানেন? এটা কিন্তু পরীক্ষায় মানে আসে যে কে এখন হচ্ছে সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মাথায় রেখে দেবেন। বলুন মালদা। শোনা যাচ্ছে না? স্যার ডোমিনিশিয়ান রিপাবলিক। কে বলছে? ডোমিনিকান, ডোমিনিকান হ্যাঁ বলুন মালদা। ফ্রান্স হবে? হ্যাঁ ফ্রান্স? না। হ্যাঁ, দেখি তাহলে কোনটা উত্তর। উত্তরটা হচ্ছে ডোমিনিকান রিপাবলিক। দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইজ দ্য ডোমিনিকান রিপাবলিক, হুইচ অ্যাজিউম রোটেটিং প্রেসিডেন্সি অফ দ্য কাউন্সিল ফ্রম চায়না ফর দ্য মান্থ অফ এপ্রিল। তাহলে তার আগে ছিল চায়না, এপ্রিল থেকে ডোমিনিকান রিপাবলিক হয়েছে। অ্যাজ পার দ্য অ্যাম্বাসাডার অফ দ্য ডোমিনিকান রিপাবলিক, দ্য 15 নেশন কাউন্সিল is to meet for the first time before next week to discuss about the ongoing pandemic. The council has not held a meeting since the coronavirus pandemic hit the world and caused সিরিয়াস ড্যামেজ। কত কিছু জানার দরকার নেই। তাহলে এর আগে ছিল চায়না, এবার এই 15টা যে মেম্বার থাকে তার মধ্যে প্রেসিডেন্ট করছে কে? প্রেসিডেন্টশিপ করছে ডোমিনিকান রিপাবলিক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য। এরপরে বলুন, কর্মি বোট একটা রোবটের নাম, হুইচ ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি, ইজ আ রোবট ডিপ্লয়েড ইন দ্য গভর্নমেন্ট হসপিটাল অফ হুইচ স্টেট? কোভিড-19 যারা আক্রান্ত তাদেরকে যদি ডাক্তার বা নার্সরা খাবার দাবার দিতে যায় বা ইনজেকশন মানে সার্ভিস দিতে যায় বিভিন্ন, সেক্ষেত্রে তাদেরও কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই তাদেরকে এই যে খাবার দেওয়া বা ওষুধ দেওয়া ইত্যাদি দেওয়ার জন্য একটা রোবট দেওয়া হয়েছে। সেই গভর্নমেন্ট হসপিটালে, সরকারি হসপিটালে একটা রোবট এমপ্লয় করা হয়েছে। সেই রোবটটার নাম হচ্ছে কর্মি বট। কর্মি বট। কোন রাজ্যে এটা হয়েছে? মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা। কোন রাজ্যে এই রোবটটাকে নিয়োগ করা হয়েছে কোভিড-19 যারা আক্রান্ত সেই সব রোগীকে হসপিটালে মেডিসিন বা খাবার দাবার ইত্যাদি পৌঁছে দেওয়ার জন্য? উত্তর হচ্ছে কেরালা। ঠিক আছে, অ্যান্সার হলো কেরালা। দ্য গভর্নমেন্ট হসপিটাল অফ এর্নাকুলাম, Kerala has deployed a robot named Karpibot to serve food and medicine to coronavirus patients the COVID-19 isolation ward. কেরালার এর্নাকুলামের গভর্নমেন্ট হসপিটাল, সেখানে এই কর্মি বোট নামে রোবটটাকে ডিপ্লয় করা হয়েছে। এটা তো হয়ে গেছে আলোচনা। What is the name of the operation launched by the Indian Navy to repatriate the Indian citizen stranded in the other countries? কোভিড-19 যখন লকডাউন চলছিল বিশ্বব্যাপী, তখন ভারতবর্ষের অনেক মানুষ যারা বিদেশে আটকে পড়েছিলেন, তো তাদেরকে সেই দেশ থেকে নিয়ে এসে ভারতে ফেরানোর জন্য ইন্ডিয়ান নেভি একটা অপারেশন লঞ্চ করেছিল। সেই মালদা। আচ্ছা, সূর্য কি বললেন? সমুদ্র শক্তি। আচ্ছা ঠিক আছে, অপশন ডি বললেন। কি জানতেন এটা নাকি মানে না জেনেই বলছেন? পড়েছেন? অপশন সিটা তো ওটা নেভির আছে, যেটা অপশন সি এটা দেওয়া আছে। আর অপশন বি এটা বি আর সি এর মধ্যে ডিটেইল না, গেস করে এখন দিচ্ছেন দিন, ঠিক আছে, গেস করে পরীক্ষা একদম দেবেন না, জানলে দেবেন, না তো কোনো দেওয়ার দরকার নেই দেওয়ার, ঠিক আছে, এখন দিচ্ছেন দিন, কারণ পরীক্ষার সময় গেসে কিন্তু ঠিক হবে না। এটা হচ্ছে উত্তর হচ্ছে সমুদ্র সেতু। ঠিক আছে, ইন্ডিয়ান নেভি হ্যাজ লঞ্চ অপারেশন নেম সমুদ্র সেতু
which means sea bridge in English, with an objective of repatriating Indian citizens who are stranded in other countries. তাহলে কি হবে? সমুদ্র সেতু। কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো গেস করা যাবে না, জানলে উত্তর দেবো, নাহলে আমার দরকার নেই উত্তর দেওয়া। এটা সবসময় মাথায় রাখবেন, পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সে, ইংলিশে আর সায়েন্সে, এই তিনটেতে কোনো রকম গেস করা যাবে না, বা কোনো কার্যকারণ খুঁজে বের করা যাবে না যে এর কারণ এটাই হতে পারে, এরকম হতে পারবে না। ঠিক আছে? তো সায়েন্সে যদিও বা করা যাবে, মানে ইয়েতে তো করাই যাবে না। কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, এই দুটোতে যতটা জানবো ততটাই উত্তর দেবো, তার বেশি দেওয়া মানে উল্টো মাইনাস হবে। তাহলে যে অপারেশন সমুদ্র সেতু, ঠিক আছে, ইন্ডিয়ান নেভি যে অপারেশনটা নিয়েছিল বিদেশ থেকে লোকদের ফেরত নেওয়ার জন্য, সেটার নাম হচ্ছে সমুদ্র সেতু। এরপরে বলছে, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য বন্দে ভারত মিশন? এটা জানা আছে নিশ্চয়ই। দ্যাট ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি। ভারত যে মিশনটা নেওয়া হয়েছিল তার কি অবজেক্টিভ কি ছিল? টেস্টিং মোর স্যাম্পল ফর কোভিড-19 আরো বেশি টেস্ট করা, ইউজিং আয়ুষ মেডিসিন, আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করার জন্য, ইভাকুয়েটিং ইন্ডিয়ান সিটিজেন স্ট্যান্ডার্ড অ্যাব্রড, বিদেশ থেকে ইন্ডিয়ান সিটিজেনদেরকে ফেরত আনার জন্য, এডুকেটিং পিপল অ্যাবাউট স্যানিটেশন, মানুষকে এই যে স্যানিটাইজিং সম্বন্ধে বেশি আরো সচেতন করার জন্য। কোনটা হবে? হ্যালো স্যার, হ্যাঁ বলুন। অপশন সি। অপশন সি? কোথা কি বলছে এটা? মালদা? থেকে। আচ্ছা, অপশন সি একদম ঠিক। তাহলে আগেরটা কি হয়েছে? আগেরটা ছিল নেভি নিয়েছিল অপারেশনটা, সমুদ্র সেতুটা বিদেশ থেকে জাহাজে করে ফেরত আনার জন্য। আর এই বন্দে ভারতটা গভর্নমেন্ট নিয়েছিল প্লেনে করে ফেরত আনার জন্য, বিদেশ থেকে প্লেনে করে যারা বিদেশে আটকাছে তাদেরকে ফেরত আনার জন্য। এটা হচ্ছে ইভাকুয়েটিং ইন্ডিয়ান সিটিজেন স্ট্যান্ডার্ড অ্যাব্রড, যারা বিদেশে ছিল তাদেরকে প্লেনে করে ফেরত এনেছে এই বন্দে ভারত মিশনের মাধ্যমে। The evacuation exercise of India, considered to be one of the largest, has been named the Vande Bharat mission, will engage about 64 flights to bring home Indian nationals stranded abroad. যারা লকডাউনের সময় বিদেশে ছিল তাদেরকে ফেরত আনার জন্য 64টা ফ্লাইট ভারতের সরকার ব্যবস্থা করেছিল, 64টা ফ্লাইটের। Several countries including the UAE, Saudi Arabia, UK, Singapore and the US will be covered. এর মধ্যে এই দেশ থেকে তাদেরকে ফেরত আনা হয়েছিল। In the first week of repatriation, the Gulf countries will be focused. প্রথমে গালফ কান্ট্রিজ থেকে তাদেরকে রিকভার করা হচ্ছিল, রিপ্যাট্রিয়েট করা হচ্ছিল। The highest number of flights to bring back people were allotted for the state of Kerala. সবচেয়ে বেশি ফ্লাইট কোন কোন রাজ্যের জন্য অ্যালট করা হয়েছিল? কেরালার জন্য, কারণ তাদের সবচেয়ে বেশি লোক বাইরে থাকে। তামিলনাড়ুর 11, দিল্লি হচ্ছে 11। তাহলে আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি কেরালার জন্য সবচেয়ে বেশি বিমান নিয়োগ করা হয়েছিল বাইরে থেকে লোক ফেরত আনার জন্য। ঠিক আছে? তাহলে বন্দে ভারত হচ্ছে ফ্লাইটে করে ফেরত আনা। নেক্সট কোশ্চেন বলছে, দ্য ফেনোমেনন আরিভেরা দ্যাট was seen in news recently is associated with which species? কোন প্রজাতিকে বোঝাচ্ছে? আরিভেরা হলো একটা ফেনোমেনন, একটা জিনিস আছে, সেইটা কোন প্রাণীর সাথে যুক্ত, এর মধ্যে কোন প্রাণীর সাথে সেটা রিলেটেড? স্নেক, স্পাইডার, টার্টেল, ফিশ? এটার উত্তর হচ্ছে টার্টেল। হ্যাঁ, টার্টেল, এটার উত্তর হলো টার্টেল। এবার কেন আমরা দেখবো। হ্যাঁ, বাঁকুড়া টার্টেল বললেন তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। রিসেন্টলি অ্যাবাউট 2 crore অলিভ রিডল টার্টেল, এই লকডাউনের সময় আমরা যখন ফেসবুক দেখছিলাম বাড়ি বসে বসে, তখন আমরা দেখছিলাম এইসব ছবি টবিগুলো, হলুদ হলুদ টার্টেল ছিল ছোট ছোট, সে ডিম পাচ্ছে, তারা খবরের কাগজেও দিয়েছিল। বলছে রিসেন্টলি অ্যাবাউট 2 crore অলিভ রিডল টার্টেল হ্যাচলিংস ওয়াকড ইনটু দ্য সি ফ্রম উড়িষ্যাস কোস্ট। ঠিক আছে, উড়িষ্যার উড়িষ্যার উপকূল জুড়ে এই যে অলিভ রিডল টার্টেল থাকে, তারা প্রায় 2 কোটি ছিল, তারা হাঁটছিল সমুদ্র তট বরাবর। দ্য টার্টল সেটেল এট দ্য গহিরমাথা অ্যান্ড রুশিকুল্যা রুকুরি, এই দুটো জায়গায়, স্টেটের এই দুটো যে তট আছে, গহিরমাথা আর রুশিকুল্যা, এই দুটো জায়গায় তারা থাকে সাধারণত।
তারা কি ডিম পাড়তে ওই সময় প্রত্যেক বছর ডাঙায় চলে আসে। সেভারাল ল্যাক্স অফ টার্টলস লে এগস অন দ্য কোস্ট ইন আ ফেনোমেনন কল আরিভারা। তাহলে আরিভারা বলতে কোন জিনিসটাকে বোঝায়? এই যে যখন এই যে টার্টেলরা লাখে লাখে এসে ডাঙায় এসে ডিম পাড়ে, কোন জায়গায়? গহির মাথা আর রুসিকুল্লা রুকারিতে যখন তারা ডিম পাড়তে আসে, এই যে ফেনোমেননটাকে বলা হয় আরিভারা। দিস hatchlings will grow up and set to return to the same place for laying their eggs. এবং তারা একই জায়গায় যায় প্রত্যেক বছর ডিম পাড়তে, যে যেখানে আগের বছর ডিম পেড়েছিল আবার পরের বছর সেখানেই যাবে। The turtles get their name from the color of its olive green shell. তাদেরকে অলিভ লিটল টার্টল কেন বলা হয়? তাদের ওই যে অলিভ গ্রিন দেখতে, তাদের যে শেলটা উপরে, সেটা অলিভ গ্রিন কালারের জন্য তাদের এরকম নাম। অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, একটু আগে জেনেছিলাম WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অনুযায়ী দে আর দ্য মোস্ট অ্যাবান্ডান্ট অফ অল সি টার্টল। পৃথিবীতে যত রকমের সামুদ্রিক কচ্ছপ আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এই অলিভ লিটল টার্টল। কিন্তু বাট দে আর ভালনারেবল বিকজ দে নেস্ট ইন অনলি আ ফিউ প্লেসেস। কিন্তু তারা কেন ভালনারেবল, কেন তারা বিপদের মধ্যে বলা হচ্ছে? তাদেরকে ভালনারেবল বলা হচ্ছে কেন? কারণ তারা খুব অল্প জায়গাতেই আছে পৃথিবীর মধ্যে, সারা পৃথিবী জুড়ে তাদের বিস্তার নেই। সবচেয়ে বেশি পাওয়া যায় এই সামুদ্রিক টার্টল, কিন্তু তাদের বিস্তার খুব অল্প জায়গাতে, সেই জন্য তারা ভালনারেবল অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF। ঠিক আছে, আমাদের এই দুটো জায়গার নাম খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই জায়গায় কি পাওয়া যায়? অলিভ লিটল টার্টল। ঠিক আছে, গহির মাথা আর রুসিকুল্লা রুকারি, এই দুটো জায়গায় টার্টলের সাথে যুক্ত। এবং অলিভ লিটল টার্টলরা যখন ডিম পাড়তে আসে, সেই ফিনোমিননটাকে বলা হচ্ছে আরিভেরা। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেনটা আসছে, সমলা জি ভাবে, যিনি রিসেন্টলি যিনি রিসেন্টলি মারা গেছেন, ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? শ্যামলা জি ভাবে তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? স্পোর্টস, পলিটিক্স, মিউজিক না রিসার্চ? শ্যামলা জি ভাবে নাম শুনেছেন কেউ? Music. হ্যাঁ, মিউজিক। ঠিক আছে, তাহলে শ্যামলা জি ভাবে তিনি মিউজিকের সাথে যুক্ত। আর পরীক্ষায় এর থেকেও ডিটেলস আসতে পারে, কোন মিউজিকের সাথে যুক্ত? বলছে রিনাউন্ড সিঙ্গার শ্যামলা জি ভাবে passed away at her residence at the age of 29. The singer was popular for her command over both Hindustani and Carnatic music. তাহলে হিন্দুস্তানি এবং কর্ণাটিক মিউজিকের সাথে তিনি যুক্ত। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, তিনি কোন ঘরানার মিউজিকের সাথে যুক্ত? হিন্দুস্তানি এবং কর্ণাটিক, এই দুটো মিউজিকের সাথে তার নাম যুক্ত। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কাগজে দিচ্ছিল প্রত্যেক দিন। ঠিক আছে, আসামে আগুন লেগে গেছিল জঙ্গলে, ওই সময়কার জিনিস। ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, এটা এসছে পরীক্ষায় অনেকবার। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন IAS এ, WBCS এ। স্যার এটা আসাম। হ্যাঁ, সেটা তো বললাম আগে। তাহলে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক দ্যাট ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড ইন হুইচ? আসাম। উত্তর আগে বলে দিয়েছি। এটা হচ্ছে উত্তর আসাম। কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। এবার একটু ডিটেলসটা দেখবো যে কেন খবরে আছে। Oil India Limited has recently announced that it has received environmental clearance from the Ministry of Environment, Forest and Climate Change for the extension of the drilling and testing of the hydrocarbon under the Dibru-Saikhowa National Park of Assam. Dibru-Saikhowa National Park এ অয়েল ইন্ডিয়া লিমিটেড আগে রিসার্চ চালাচ্ছিল যে ওখানে কোনো, তাদের একটা সন্দেহ হচ্ছিল বা তারা একটা কোনো হিন্টস পেয়েছিল যে ওখানে কোনো প্রাকৃতিক গ্যাস বা প্রাকৃতিক তেল ইত্যাদির রিজার্ভ পাওয়া যেতে পারে। তো সেই জন্য তারা খনন কার্য চালাবে বলে সেখানে চেষ্টা করছিল যে খনন কার্য চালিয়ে দেখবে। কিন্তু বিভিন্ন ওখানকার যারা উপজাতি সম্প্রদায় এবং প্রকৃতি প্রেমী, তারা তাদেরকে বাধা দিতে থাকে এবং তার বিরুদ্ধে কেস করে। ঠিক আছে, তো অয়েল ইন্ডিয়া লিমিটেড মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে এবং ফরেস্ট ক্লাইমেট থেকে চেঞ্জ যে ডিপার্টমেন্ট আছে তার থেকে রিসেন্টলি অনুমতি পায় যে সেইখানে ড্রিলিং কাজ, মানে খনন কার্য চালানোর। ঠিক আছে, সেখানে একটা হাইড্রোকার্বনের
হাইড্রোকার্বন গ্যাস পাওয়া যেতে পারে, ঠিক আছে, সেই জন্য তারা ড্রিলিং শুরু করে ন্যাশনাল পার্ক, এই যে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক। While several environmental activists raised fears about the impact of the project in an ecologically sensitive park and biosphere reserve, এবং সেই অঞ্চলটা হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, সেখানে এটা করলে যে বিভিন্ন রকম ইকোলজির ক্ষতি হতে পারে, এনভায়রনমেন্টের ক্ষতি হতে পারে, এটা যারা প্রকৃতি প্রেমী তারা আশঙ্কা করে। ওআইএল মানে অয়েল ইন্ডিয়া লিমিটেড কি করছে, নেগলেক্টেড দ্য ক্লেমস, তারা এই তাদের যে ক্লেমটা ছিল যে না কিছু হবে না কিছু হবে না বলে এটাকে নেগলেক্ট করে। দ্য ড্রিলিং অ্যান্ড টেস্টিং অফ হাইড্রোকার্বন আর টু বি ডান অ্যাট 7 লোকেশন আন্ডার দ্য পার্ক, সেই পার্কে ড্রিলিং এবং টেস্টিং শুরু হয় 7 জায়গায়, ঠিক আছে, এবং তার পরবর্তীকালে ওই আগুনটা লেগে যায়, ওই জঙ্গলে আগুন লেগে যায়, মনে করা হচ্ছিল এই হাইড্রোকার্বন থেকে ওই বা কোনো ইয়ে থেকে ওই গ্যাস থেকে আগুন লেগেছে, ঠিক আছে। তো এই ডিব্রু সাইখোয়াটা কিন্তু আসামে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট কোশ্চেন বলছে ছাম্বা টানেল which was seen in news recently was in which state, কোথায় কোন ইউপি বা স্টেটে অবস্থিত ছাম্বা টানেল? উত্তরাখণ্ড, জম্মু এন্ড কাশ্মীর, অরুণাচল প্রদেশ না সিকিম? ছাম্বা টানেল বলছে ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে নীতিন গডকরি রিসেন্টলি inaugurated the Chamba tunnel in Uttarakhand through video conference. Tunnel will be operationalized this October. Chamba tunnel কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। The tunnel has been constructed by the Border Roads Organization under চারধাম পরিযোজনা স্কিম। তাহলে চারধাম পরিযোজনা স্কিমের আন্ডারে এই টানেলটা বানানো হয়েছে, এটা মাথায় রাখতে হবে। চারধাম পরিযোজনা স্কিম উত্তরাখণ্ডে। It is a 12,000 crore project to facilitate connectivity to গঙ্গোত্রী, কেদারনাথ, যমুনোত্রী and বদ্রীনাথ। এই চারটের মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর জন্য এইটা টানেলটা বানানো হয়েছে। এটাই চার ধাম, গঙ্গোত্রী, কেদারনাথ, যমুনোত্রী এবং বদ্রীনাথ। এই চারটে ধামের মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর জন্য এই যে ছাম্বা টানেলটা তৈরি করা হয়। এটা কোন কোন জায়গার মধ্যে টানেলটা যোগাযোগ সৃষ্টি করছে? ঋষিকেশ এবং ধারাসু। ঋষিকেশ এবং ধারাসু রোডের মধ্যে এই টানেলটা অবস্থিত। ঋষিকেশ এবং ধারাসু এই দুটো জায়গাকে যোগ করছে এই টানেল, ঠিক আছে। টানেল পাহাড় কেটে তৈরি করা হয় এবং এই দুটো জায়গার মধ্যে, ঋষিকেশ এবং ধারাসু জায়গার মধ্যে এই টানেলটা অবস্থিত, ঠিক আছে। জিওগ্রাফি কোশ্চেন হিসেবে কিন্তু ইম্পর্টেন্ট ছাম্বা টানেল। which country passed the bill which criminalized the insulting of Chinese national anthem? কোন কান্ট্রি একটা বিল পাস করেছে যেখানে চাইনিজ যে ন্যাশনাল অ্যান্থেম আসে সেটাকে ইনসাল্টিং মানে ইনসাল্ট করলে শাস্তি হবে, মানে ক্রিমিনাল অফেন্স হবে। এটা কোন কান্ট্রি বিলটা পাস করেছে? হংকং। হংকং, হ্যাঁ। হংকং এ কি হয়, চায়না বিরোধী হংকং এ মানুষ আছে, আর চায়না প্রো চায়না মানুষও আছে, ঠিক আছে। তো হংকং দাবি করে তারা একটা আলাদা দেশ, কিন্তু চায়না বলে যে হংকং হলো দেশ নয়, হংকং আমাদেরই একটা রাজ্য। এই নিয়ে ওখানে ঝামেলা হয়, ঠিক আছে। তো সেই জন্য সেখানে চায়না বিরোধী স্লোগান চলে, চায়নার ন্যাশনাল অ্যান্থেম নিয়ে মক চলে, অনেক রকম হাসাহাসি ইত্যাদি চলে, ঠিক আছে। সেই জন্য হংকং সরকার থেকে কি করেছে যে এই যে চায়নার যে ন্যাশনাল অ্যান্থেম আছে সেটা যদি কেউ মক করে, সেটা নিয়ে যদি কেউ ইনসাল্ট করে চায়না ন্যাশনাল অ্যান্থেমকে, তাকে শাস্তি দেওয়া হবে, এই বলে একটা বিল পাস করেছে, ঠিক আছে। The legislature of Hong Kong has recently approved a bill that makes it illegal to insult the Chinese national anthem. In Hong Kong, the pro-democracy camp sees the anthem bill as an infringement of freedom of expression, whereas the pro-Beijing majority said the law was necessary to show appropriate respect for the anthem. তাহলে যারা চায়নার যারা এই হংকং এ যারা আছে তাদের মধ্যে কেউ আছে প্রো বেজিং, আবার মানে প্রো চায়না, আবার কেউ আছে অ্যান্টি চায়না। অ্যান্টি চায়নারা বলছে যে না ঠিক আছে, এটা হচ্ছে ডেমোক্রেসির পক্ষে ভালো না, ঠিক আছে, যে চায়নার অ্যান্থেম কেন থাকবে আমাদের এখানে। আবার যারা প্রো চায়না আছে চায়নার পক্ষে, তারা বলছে যে চায়নার মধ্যে যারা থাকতে যায়, হংকং এমন লোক আছে, তারা বলছে যে না এটা করা উচিত না। If one intentionally abuse the march of the volunteers anthem, he might face up to 3 years in prison.
যদি কেউ ইচ্ছা করে এরকম, এই মার্চ অফ দ্য ভলেন্টিয়ার্স হচ্ছে চাইনাস যে অ্যানথেম, ন্যাশনাল সেটার নাম, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এই নামটা ইম্পর্টেন্ট। চায়নার এটা হচ্ছে কি, ওই যে অ্যানথেমটা আছে, অ্যানথেমটার নাম এটা মার্চ অফ দ্য ভলেন্টিয়ার্স। এই অ্যানথেমটাকে যদি কেউ ইন্টেনশনালি অ্যাবিউজ করে, তাকে তাহলে 3 বছরের জেল হবে, অথবা 50,000 হংকং ডলার ক্ষতিপূরণ মানে দিতে হবে, ফাইন দিতে হবে। এই বিলটা পাস হয়, ঠিক আছে, হংকং, এইটুকু মাথায় রাখলেই হবে। আর এই যে মার্চ অফ দ্য ভলেন্টিয়ার্স, এই নামটা মাথায় রাখলে হবে। এই ধরনের কোশ্চেন ডব্লিউবিসিএস সাধারণত আসে না, এগুলো সিএইচএস আসতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেন গুলো আসতে পারে।